আসসালামু আলাইকুম, স্বাগতম ভেরিফাইড নিউজ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। এবার 10টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের পাশে থাকার ঘোষণা দিলেন কিম জং উন। ইরানের হামলায় উড়ে গেল 3 দেশের মার্কিন ঘাঁটি, দিশেহারা ট্রাম্পের সৈন্যরা। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় কারা বিজয়ী? বদলে গেল দৃশ্যপট, ইরানের পক্ষ নিয়ে তুরস্কের হুঙ্কার। টানা 14 দিনের ইরান যুদ্ধে কতটা নাকানিচুবানি খেল ইসরায়েল যুক্তরাষ্ট্র? এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ভেরিফাইড নিউজ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার 10টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের পাশে থাকার ঘোষণা দিলেন কিম জং উন। আর এই ঘটনাটি বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে এক নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন তারা নিশ্চয়ই জানেন যে উত্তর কোরিয়া বরাবরই পশ্চিমা বিশ্বের নীতির চরম বিরোধী এবং নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনে তারা কখনোই পিছু পা হয় না। আর ঠিক এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যখন এক চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে, তখন কিম জং উনের এই 10টি উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে ইরানের প্রতি প্রচ্ছন্ন সমর্থন জ্ঞাপন করাটা সাধারণ কোনো ঘটনা নয়, বরং এটি একটি গভীর কৌশলগত বার্তা। বিশ্লেষকরা মনে করছেন, উত্তর কোরিয়া এই পদক্ষেপের মাধ্যমে শুধুমাত্র নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করেনি, বরং তারা পশ্চিমা বিশ্বকে একটি পরিষ্কার বার্তা দিতে চেয়েছে যে বৈশ্বিক কূটনীতিতে ইরান একা নয় এবং প্রয়োজনে পূর্ব এশিয়ার এই শক্তিমান রাষ্ট্রটি তাদের মিত্রদের পাশে সামরিক ও কৌশলগতভাবে দাঁড়াতে প্রস্তুত। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন বিশ্ব অর্থনীতি এমনিতেই নানা ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে এক ধরনের ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে। তাই নতুন করে এই সামরিক জোটবদ্ধতার আভাস আন্তর্জাতিক বাজার, বিশেষ করে জ্বালানি তেলের বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি করতে পারে বলে অর্থনীতিবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন। উত্তর কোরিয়া এবং ইরানের মধ্যে সামরিক প্রযুক্তি আদান প্রদানের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক দাবি করে আসছে এবং এই 10টি ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা সেই প্রযুক্তিগত অংশীদারিত্বের একটি দৃশ্যমান প্রমাণ হতে পারে, যা পশ্চিমা সামরিক জোটের জন্য একটি নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বর্তমান বিশ্ব আর একক কোনো পরাশক্তির নিয়ন্ত্রণে নেই, বরং একটি বহুমেরু বিশ্বের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, যেখানে এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের মধ্যে নতুন নতুন জোট গঠন করছে। ইরানের হামলায় উড়ে গেল 3 দেশের মার্কিন ঘাঁটি এবং দিশেহারা হয়ে পড়েছে ট্রাম্পের আমল থেকে চলে আসা সামরিক নীতির অধীনে থাকা মার্কিন সৈন্যরা। যে খবরটি বর্তমানে আন্তর্জাতিক প্রতিরক্ষা ও কৌশলগত বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই তাদের সামরিক উপস্থিতি বজায় রেখেছে এবং বিভিন্ন দেশে তাদের যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেগুলো মূলত ওই অঞ্চলে তাদের কৌশলগত আধিপত্য ধরে রাখার জন্যই তৈরি করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে আধুনিক প্রযুক্তি সম্পন্ন ড্রোন এবং দূরপাল্লার মিসাইল ব্যবহার করে ইরান যে ধরনের নিখুঁত এবং শক্তিশালী আঘাত হেনেছে তা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে এক বিশাল প্রশ্নের সম্মুখীন করেছে। এই 3 দেশের ঘাঁটিতে হওয়া সমন্বিত আক্রমণ প্রমাণ করে যে ইরান তাদের সামরিক সক্ষমতাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা প্রচলিত রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। আর এর ফলে সেখানে অবস্থানরত মার্কিন সৈন্যরা এক ধরনের লজিস্টিক্যাল এবং মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জের মুখে পড়েছে, কারণ তারা কখনোই এত দ্রুত এবং এত সুনির্দিষ্ট আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে মধ্যপ্রাচ্যে যে ধরনের আক্রমণাত্মক সামরিক নীতি গ্রহণ করা হয়েছিল, বর্তমান পরিস্থিতি যেন সেই নীতিরই একটি বুমেরাং প্রভাব হিসেবে দেখা দিচ্ছে, যেখানে মার্কিন বাহিনীকে এখন নিজেদের সুরক্ষার জন্যই প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে। এবং এই দিশেহারা অবস্থা শুধুমাত্র যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, বরং পেন্টাগন থেকে শুরু করে হোয়াইট হাউসের নীতি নির্ধারকদের মধ্যেও এক ধরনের অস্বস্তি তৈরি করেছে। এই ধরনের আক্রমণ শুধু সামরিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, এর একটি বিশাল অর্থনৈতিক প্রভাবও রয়েছে, কারণ এই ঘাঁটিগুলো পুনরায় মেরামত করতে এবং সেখানে নতুন করে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে যুক্তরাষ্ট্রকে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হবে, যা তাদের নিজস্ব অর্থনীতিতেও একটি বাড়তি চাপ সৃষ্টি করবে। আপনারা যারা আমাদের এই চ্যানেলটির নিয়মিত দর্শক তারা অবশ্যই জানেন যে আমরা সবসময় চেষ্টা করি খবরের পেছনের খবরটি আপনাদের সামনে তুলে ধরতে। তাই এই বিশ্লেষণটি আপনাদের কেমন লাগছে তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় আসলে কারা বিজয়ী, এই প্রশ্নটি এখন বিশ্বজুড়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক গবেষক, সামরিক বিশ্লেষক এবং সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। কারণ আধুনিক যুগে যুদ্ধের জয় পরাজয় শুধুমাত্র মাঠের লড়াই দিয়ে পরিমাপ করা যায় না। যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর আঘাত হানার সিদ্ধান্ত নেয়, তখন তাদের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, সামরিক অবকাঠামো এবং ড্রোন তৈরির কারখানাগুলো ধ্বংস করা, যাতে করে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বলয় দুর্বল করা যায়। কিন্তু এই বিশাল সামরিক অভিযানের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় যে বিজয়ের সংজ্ঞাটি এখানে অত্যন্ত জটিল এবং বহুমাত্রিক। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হয়তো কৌশলগতভাবে কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে এবং তাদের অত্যাধুনিক যুদ্ধবিমান ও সাইবার আক্রমণ ব্যবহার করে কিছু সামরিক স্থাপনার ক্ষতি সাধন করেছে, যেটিকে তারা নিজেদের প্রাথমিক বিজয় হিসেবে দাবি করছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠে দেখলে বোঝা যায় যে ইরানও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বেশ কিছু আক্রমণ সফলভাবে প্রতিহত করেছে এবং বিশ্ববাসীর কাছে প্রমাণ করেছে যে তারা আর আগের মতো দুর্বল নেই। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায় এই ধরনের একটি যৌথ আক্রমণ পরিচালনা করতে পশ্চিমা দেশগুলোকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে। অন্যদিকে ইরানও তাদের অবকাঠামো পুনর্নির্মাণে বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে, ফলে কোনো পক্ষই আসলে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেনি। আপনারা হয়তো ভাবছেন, তাহলে এই সংঘাতের প্রকৃত সুবিধাভোগী কে? অনেক বিশ্লেষকের মতে এই ধরনের দীর্ঘস্থায়ী উত্তেজনায় সবচেয়ে বেশি লাভবান হয় অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এবং সেই সব পরাশক্তি যারা এই অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণ করতে চায়। বদলে গেল দৃশ্যপট। ইরানের পক্ষ নিয়ে তুরস্কের হুঙ্কার মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এমন এক অভাবনীয় পরিবর্তন নিয়ে এসেছে যা পশ্চিমা বিশ্বের সমস্ত হিসাব নিকাশকে নতুন করে ভাবতে বাধ্য করছে। আমরা সবাই জানি যে তুরস্ক ন্যাটোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী সদস্য রাষ্ট্র, যারা ভৌগোলিকভাবে ইউরোপ এবং এশিয়ার সংযোগস্থলে অবস্থিত হওয়ার কারণে বিশ্ব রাজনীতিতে একটি বিশেষ অবস্থান উপভোগ করে। কিন্তু সেই তুরস্ক যখন পশ্চিমা বলয়ের বাইরে গিয়ে প্রকাশ্যে ইরানের পক্ষে অবস্থান নেয় এবং কঠোর ভাষায় হুঙ্কার দেয়, তখন তা শুধু একটি সাধারণ কূটনৈতিক বিবৃতি থাকে না, বরং এটি একটি বড় ধরনের ভূ-রাজনৈতিক ভূমিকম্পের ইঙ্গিত দেয়। তুরস্কের প্রেসিডেন্ট সবসময় একটি স্বাধীন এবং নিজস্ব স্বাস্থ্যকেন্দ্রিক বৈদেশিক নীতি অনুসরণ করার চেষ্টা করে আসছেন এবং বর্তমান পরিস্থিতিতে ইরানের পাশে দাঁড়ানোর মাধ্যমে তিনি আসলে মুসলিম বিশ্বের একতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার একটি বার্তা দিতে চেয়েছেন। তুরস্ক এবং ইরানের মধ্যে বেশ কিছু বিষয়ে মতবিরোধ থাকলেও যখন বাইরের কোনো শক্তির দ্বারা এই অঞ্চলে আক্রমণ বা অস্থিতিশীলতা তৈরি হয়, তখন তারা নিজেদের অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থ রক্ষার্থে এক হয়ে কাজ করার এই যে নজির স্থাপন করল, তা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ধাক্কা। তুরস্ক খুব ভালোভাবে জানে যে ইরানের পতন বা সেখানে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি হলে তার সরাসরি প্রভাব পড়বে তাদের নিজেদের অর্থনীতি, সীমান্ত নিরাপত্তা এবং রিফিউজি সমস্যার ওপর। তাই আগেভাগেই শক্ত অবস্থান নিয়ে তারা সেই সম্ভাব্য সংকটকে প্রতিহত করার চেষ্টা করছে। এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আপনারা কি মনে করেন, তুরস্কের এই অবস্থান মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি আনতে পারবে নাকি পরিস্থিতি আরও জটিল হবে? আপনাদের মতামত কমেন্ট বক্সে শেয়ার করুন। টানা ১৪ দিনের ইরান যুদ্ধে কতটা নাকানিচুবানি খেল ইসরায়েল যুক্তরাষ্ট্র, এই বিষয়টি বর্তমানে আন্তর্জাতিক নিরাপত্তা গবেষণায় একটি অন্যতম প্রধান কেস স্টাডি হিসেবে জায়গা করে নিয়েছে। কারণ এই ২ সপ্তাহব্যাপী সামরিক স্নায়ুযুদ্ধ প্রমাণ করেছে যে শুধুমাত্র অত্যাধুনিক প্রযুক্তি এবং বিপুল অস্ত্রভাণ্ডার থাকলেই যে কোনো যুদ্ধে সহজে জয়লাভ করা যায় না। যখন এই সংঘাত শুরু হয়েছিল, তখন অনেকেই ধারণা করেছিলেন যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক শক্তির সামনে ইরান হয়তো খুব বেশি দিন টিকতে পারবে না। কিন্তু টানা ১৪ দিনের এই ক্রমাগত আক্রমণ এবং পাল্টা আক্রমণের ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায় যে পশ্চিমা মিত্রদের এই ধারণাকে ইরান তাদের উদ্ভাবনী কৌশল এবং অপ্রতিসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের মাধ্যমে সম্পূর্ণ ভুল প্রমাণ করেছে। ইসরায়েল তাদের বিখ্যাত আয়রন ডোম এবং প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল, কিন্তু ইরান অত্যন্ত চতুরতার সাথে একসাথে অসংখ্য সস্তা ড্রোন এবং ডিকয় মিসাইল ব্যবহার করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত করে রাখে।
এবং তাদের অত্যন্ত ব্যয়বহুল ইন্টারসেপ্টর মিসাইলগুলোর মজুদ দ্রুত ফুরিয়ে আসতে বাধ্য করে, যা ইসরায়েলের অর্থনীতির জন্য একটি বিশাল ধাক্কা। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটিগুলো রক্ষায় দিনরাত সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকতে হয়েছে এবং লোহিত সাগর ও হরমুজ প্রণালীতে তাদের যুদ্ধজাহাজগুলো ক্রমাগত হুমকির মুখে থাকায় সেখানকার বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে, যার ফলে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে এক ধরনের ধস নামে এবং পশ্চিমা দেশগুলোতে মুদ্রাস্ফীতির আশঙ্কা দেখা দেয়। এই টানা 14 দিনের যুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে যে পরিমাণ কৌশলগত ও অর্থনৈতিক নাকানিচুবানি খেতে হয়েছে তা তাদের ভবিষ্যৎ সামরিক নীতি প্রণয়নের ক্ষেত্রে গভীর প্রভাব ফেলবে, কারণ তারা বুঝতে পেরেছে যে ইরানের মতো একটি বিশাল আয়তন এবং শক্তিশালী নিজস্ব প্রতিরক্ষা শিল্পের দেশের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়ানো কোনোভাবেই লাভজনক নয়।